আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো টার্গেট, যেহেতু আমাদের রিটেন ইংলিশ প্রিপারেশন কিংবা টার্গেট আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখা। টার্গেট যাই হোক না কেন, বিসিএস ব্যাংক সহ যে কোনো লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের একটা টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি রিটেন ইংলিশ প্রিপারেশন নিতে চান, আপনাকে শুরু করতে হবে ট্রান্সলেশন দিয়ে। সব কিছুর মূল হচ্ছে ট্রান্সলেশন। সামারি রাইটিং, ফিচার রাইটিং, লেটার টু এডিটর, এসে রাইটিং কিংবা রিডিং কম্প্রিহেনশন থেকে থিমেটিক কোশ্চেন্সের উত্তরের কথা যদি আমরা বলি, সব কিছুর মূল হচ্ছে ট্রান্সলেশন। মানে আপনি কতটা অনুবাদে দক্ষ, তার উপর নির্ভর করে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কতটা দক্ষ হবেন। সো আজ আমরা কথা বলবো অনুবাদ নিয়ে বা ট্রান্সলেশন নিয়ে, বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। যেহেতু আমরা অনুবাদ অনুশীলন করব, সুতরাং আমরা একটা এমন টপিক বেছে নেই যে টপিকটা থেকে পরীক্ষায় এসে আসার বা এসে হিসেবে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই টপিকের নাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একসাথে শিখব ট্রান্সলেশন অ্যান্ড এসে। এক্ষেত্রে আমরা একটা টপিক আমি সিলেকশন করেছি, সেটি হলো টেকনোলজিক্যাল রিটার্ডেশন, আ প্রাইম চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা প্রধান চ্যালেঞ্জ যদি বলি, সেটা হলো প্রযুক্তির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে আছি। সেটা আমরা কিভাবে মোকাবেলা করব, পিছিয়ে থাকার ফলে আমাদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো নিয়ে তথ্য জানা হবে, একই সাথে অনুবাদও হবে। যার কারণে আমরা এখানে নাম দিয়েছি একসাথে শিখব ট্রান্সলেশন অ্যান্ড এসে। চলুন আমরা আলোচনা শুরু করি। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য অনেক রুলস প্রয়োজন হয় যদি আপনি রুলস শিখতে চান। যদি আপনি রুলস শিখতে চান তাহলে আপনি অনেক রুলসই শিখতে পারেন, কিন্তু আমি মনে করি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য একটা নিয়ম যথেষ্ট। সেটি হলো, আপনি ছোটবেলা থেকে যে নিয়মটা জানেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেটাই নর্মালি একটা ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাই, তবে এর চেয়েও ভালো মেথড হচ্ছে যে কাজ করবে সেই হলো সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপর বাকি অংশ এইটুকু দিয়ে কিন্তু আমরা যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারি। তার আমরা একটা প্রমাণ দেখে নিব আজকের অনুবাদের ক্লাসের মধ্য দিয়ে। আজকের ক্লাসটি শুধু তাদের জন্য যাদের ধৈর্য নিয়ে পুরো সময় দেখার মতো একটা মানসিক অবস্থা আছে, যে আমি পুরো সময় ধৈর্য নিয়ে দেখব, তারা আজকের ক্লাসে অনেক কিছু শিখবে। যারা এক লাইন দুই লাইন দেখার আগেই হতাশ হয়ে যাবে, ভাববে আমি পারবো কি না, তাদের জন্য আসলে আজকের ক্লাসটা না। কোনো কথা হবে না। আগামী 1 ঘন্টা আমরা শুধু আলোচনা করব, অনুবাদের কৌশল শিখব। তাহলে একসাথে ট্রান্সলেশন এবং এসে শিখতে গেলে আমরা যে টপিকটা বেছে নিলাম, সেটি হলো টেকনোলজিক্যাল রিটার্ডেশন, আ প্রাইম চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া যা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ, এই কেন্দ্রিক আমরা অনুবাদ করব। সো আমরা এখানে একটা বিশাল বড় বাক্য দেখতে পাচ্ছি। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন এখানে মোট বাক্য আছে 2টা। সো এই 2টা বাক্য থাকলেও আমরা এদেরকে চমৎকারভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারবো শুধু একটা সূত্র দিয়ে। যত বড় বাংলা বাক্য হোক, যত বাংলায় লং সেন্টেন্স হোক, ইংরেজিতে অনুবাদ করার জন্য আপনার বেসিক রুলটা যথেষ্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা দেখি কিভাবে এই নিয়মটা প্রয়োগ করব। প্রথমে লেখা আছে কৃত্রিম বুদ্ধিমত্তার, এটা বুদ্ধিমত্তা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবকালে বাংলাদেশের অগ্রগতি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন জনশক্তির অভাব, উচ্চমানের প্রতিষ্ঠানের অভাব, তরুণদের জন্য যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার পরিবেশের অভাবের মতো নানা কারণে। এই বিশাল বড় বাক্যটার আপনি এত কিছু খুঁজতে যাবেন না। আপনি সবার আগে খুঁজবেন বাক্যের ভার্ব কোনটা। ভার্ব সাবজেক্ট অবজেক্ট খোঁজার পর বাকিগুলো নিয়ে আমরা চিন্তা করব। ভাই, এখানে যদি আমি ভার্ব খুঁজি, তাহলে দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবকালে বাংলাদেশের অগ্রগতি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখানে ভার্ব কোনটা? বাধাগ্রস্ত হচ্ছে।
যদি এটা ভার্ব হয় তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি যে কি বাধাগ্রস্ত হচ্ছে, উত্তর আসতেছে বাংলাদেশের অগ্রগতি। এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় আমরা জানি সেটা হলো বাক্যের কি, অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা আমরা জানি বাক্যের কি, অবজেক্ট। তাহলে আমি যখন ভার্বকে প্রশ্ন করতেছি যে কি বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে উত্তর আসতেছে যে বাংলাদেশের হচ্ছে অগ্রগতি, এটা বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বুঝতেই পারছেন যে বাংলাদেশের অগ্রগতি এটা কিন্তু বাক্যের অবজেক্ট, এটা সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোথায়? আপনি প্রশ্ন করেন কে বাধা দিচ্ছে, সরাসরি তার কথা বলা হয়নি, থাকলে আমরা তাকে সাবজেক্ট হিসেবে ট্রিট করতে পারতাম। ওকে, নেই, সমস্যা নেই। অবজেক্ট দিয়ে বাক্য শুরু মানে কি, সেটা পেসিভ ভয়েস, সেটা হলো পেসিভ ভয়েস। তাহলে এই বাক্যের যদি আমরা প্রিন্সিপাল ক্লজ বা মূল বাক্যাংশটুকু খুঁজি, মূল বাক্য হচ্ছে বাংলাদেশের অগ্রগতি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মনোযোগ দেন, যত বড় বাক্যই হোক, এটা কি মেইন মেসেজ না? আপনি সবার আগে বাক্যের মেইন মেসেজটা খুঁজে বের করবেন, যাকে বলি আমরা প্রিন্সিপাল ক্লজ। এই মেইন মেসেজ বা প্রিন্সিপাল ক্লজটার পূর্বে একটা অতিরিক্ত অংশ আছে, আর এই প্রিন্সিপাল ক্লজের পরে আরেকটা অতিরিক্ত অংশ আছে। তার মানে আমরা যেটা বুঝলাম, বাক্যের প্রিন্সিপাল ক্লোজটা মাঝখানে, আর দুই দিকে দুই ধরনের অ্যাডভার্বিয়াল বা অতিরিক্ত অংশ আছে। সেটা কোনো ব্যাপার না। আমি আগে প্রিন্সিপাল ক্লোজটার ইংলিশ লিখে ফেলি। বাংলাদেশের অগ্রগতি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে যেহেতু এটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এটা পেসিভ ভয়েস, তাহলে আমি আগে অবজেক্টটা নিব। অবজেক্ট কোনটা? বাংলাদেশের অগ্রগতি। সো আমি লিখে দিলাম দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি। মনোযোগ দেবেন একটু আগে। এবার বাধাগ্রস্ত হচ্ছে তার মানে কি, কাজটা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু পেসিভ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে পেসিভ ভয়েস করতে গেলে অবজেক্টের পর কি হয়? অ্যাম বিং, ইজ বিং, আর বিং। সো আমি এখানে লিখবো ইজ বিং, যেহেতু সিঙ্গুলার নাম্বার, ইজ বিং। এবার কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হলো বাধাগ্রস্ত হওয়া, মানে হ্যাম্পার্ড লিখতে পারেন, রেস্ট্রিক্টেড লিখতে পারেন, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম হ্যাম্পার্ড, বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ইজ বিং হ্যাম্পার্ড, বাংলাদেশের অগ্রগতি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখন একটা শব্দের ইংলিশ কিন্তু বাদ গেছে, কি? ব্যাপকভাবে। তাহলে আমি যদি ব্যাপকভাবে এই শব্দটাকে আমরা ফাইন্ড আউট করতে চাই যে এটা আসলে কোন পার্ট অফ স্পিচ, দেখেন এটা একটা কিন্তু অ্যাডভার্ব হবে। কেন এটা অ্যাডভার্ব হবে? কারণ এর সাথে ভার্বের সম্পর্ক, ব্যাপকভাবে বাধাগ্রস্ত। আর একটা অ্যাডভার্বকে আপনি কোথায় ব্যবহার করতে পারেন? একটা অ্যাডভার্বকে ভার্বের পূর্বে ব্যবহার করা যায়, ভার্বের পরেও ব্যবহার করা যায়, আবার এই অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানেও ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি ব্যাপক ভাবের জন্য অনেক কিছু লেখা যেতে পারে, সিগনিফিক্যান্টলি, সিভিয়ারলি ইত্যাদি। স্যার আমি এখানে লিখলাম সিগনিফিক্যান্টলি, সিগনিফিক্যান্টলি। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজটুকুর ইংলিশ কিন্তু হয়ে গেল, দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ইজ বিং সিগনিফিক্যান্টলি হ্যাম্পার্ড। মনোযোগ দিবেন প্লিজ। আমার প্রিন্সিপাল ক্লোজের অনুবাদ হয়ে গেছে। এখন আমি কি করব? শুরুতে একটা সময় আছে বা একটা অতিরিক্ত অংশ আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবকালে। মনে রাখবেন, একটা বাক্যের প্রিন্সিপাল ক্লোজকে বাদ দিলে বাদ বাকি যত অতিরিক্ত অংশ থাকে সেগুলোর নাম অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন যাই হোক না কেন, এটা আমার দেখার বিষয় না, আপনারও বিষয় না। প্রিন্সিপাল ক্লোজ বাদে যত অতিরিক্ত অংশ থাকে তাদেরকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে এই পেছন দিক থেকে আমি এই অতিরিক্ত অংশটাকে অনুবাদ করব। এখন প্রশ্ন হলো এটার ইংরেজি আমি কোথায় লিখব? প্রিন্সিপাল ক্লোজের পরে নাকি আগে? আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কিন্তু যখন দেখবেন একটা বাক্যের প্রিন্সিপাল ক্লোজের পূর্বে অতিরিক্ত অংশটা ব্যবহার করা আছে, ইংরেজি বাক্যেও আপনি চেষ্টা করবেন প্রিন্সিপাল ক্লোজের পূর্বেই অতিরিক্ত অংশটা রাখার, তাতে সুবিধা হয়, দেখতে সুন্দর লাগবে, অর্থপূর্ণ হয়, ভালো। কোনো সমস্যা নেই। তাহলে এটার ইংরেজি আমরা শুরুতেই রাখবো
এবং অনুবাদটা করব কোন দিক থেকে? পেছন দিক থেকে। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবকালে, এটা সময় না, সময়ের পূর্বে কি বসে? প্রেপোজিশন বসে। তাহলে আমি লিখে দিব ইন দিস, আমি এখানে লিখে দিব ইন দিস রেভলিউশন অফ, আমার এখানে স্পেস কম তাই আমি লিখলাম এআই, যাকে পূর্ণরূপ আমার লেখা উচিত ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে ইন দিস রেভলিউশন অফ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিপ্লবকালে, দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ইজ বিং সিগনিফিকেন্টলি হ্যাম্পার্ড, আমার একটা অতিরিক্ত অংশ হয়েছে এবং প্রিন্সিপাল ক্লোজও হয়ে গেছে, তাই না ভাই? এবার আমরা আরো একটা অতিরিক্ত অংশ পেয়েছি, এই প্রযুক্তিগত থেকে শুরু করে এই পর্যন্ত, এগুলোকে আমরা বলতে পারি রিজন, কারণ, অ্যাডভার্ব অফ রিজন। কিন্তু আমি আপনাকে এই পেইনটা দিতে চাচ্ছি না। আমার কথা ভাই, বাক্যের মূল বা মৌলিক অংশকে বাদ দিলে দুই দিকে দুইটা অতিরিক্ত অংশ থাকে, আর যে কোনো অতিরিক্ত অংশকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে, কথা শেষ। তাহলে এখানে পেছনের শব্দটা কি? কারণে। এখন কারণের জন্য আপনি কি কি লিখতে পারেন? কারণের জন্য আপনি বিকজ অফ লিখতে পারেন, কারণের জন্য আপনি ডিউ টু লিখতে পারেন। এখানে বলছে নানা কারণে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি কি কি দেখেন, আমি লিখতে পারি বাই। বাই কেন লিখবো? কারণ এগুলোর দ্বারা এই বাধাটা হচ্ছে, সেই হিসেবে আপনি বাই লিখতেই পারেন। আবার আপনি চাইলে লিখতে পারেন ডিউ টু, আবার আপনি লিখতে পারেন বিকজ অফ। মজার বিষয়, আপনি ফরও লিখতে পারেন। কেন? কারণ ফর দ্বারাও কারণ বোঝায়। কত কিছু লেখা যায়, তাই না? আচ্ছা, এবার নানা কারণ, এর জন্য আমি ভেরিয়াস রিজনস অথবা ভেরিয়াস ফ্যাক্টরস লিখতে পারি। নানা কারণ হয়ে গেল। ওকে, পেছন থেকে অনুবাদ করব, কিন্তু নানা কারণের আগের শব্দটা কি ভাই? মতো। মতোর ইংলিশ কি? লাইক, মতো। তো আমি বলছি যে কোনো অতিরিক্ত অংশ অনুবাদ করতে হয় পেছন দিক থেকে, কথা সত্য। কিন্তু আপনি দেখেন এইখানে কিন্তু অনেকগুলো কারণ আছে, ভালো করে দেখেন। একটা হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন জনশক্তির অভাব, এরপর একটা কমা চিহ্ন আছে, তাই না? তার মানে এটা একটা কারণ। আবার উচ্চ মানের প্রতিষ্ঠানের অভাব, এটা একটা কারণ। তরুণদের জন্য যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার পরিবেশের অভাব, এটাও একটা কারণ। তাহলে ভাই কারণ হলো কয়টা? তিনটা। আপনি যে কোনো ফ্রেজকে পেছন থেকেই লিখবেন, তবে এমন যদি হয় সমজাতীয় অনেকগুলো ফ্রেজ পাইছেন। সমজাতীয় মানে কি? মানে হচ্ছে এটাও একটা কারণ, এটা একটা কারণ, এটাও একটা কারণ। তাহলে কয়টা কারণ? তিনটা। এই ধরনের সমজাতীয় ফ্রেজ থাকলে আমরা একটু ধারাবাহিকতা মেনটেন করব। অর্থাৎ যে কারণটার কথা আগে বলছে সেই কারণটার ইংরেজি আমরা আগে লিখলে ভালো হয়। এটা কঠিন কিছু মোটেও না। তার মানে আমরা প্রথমে অনুবাদ করব এটার, প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন জনশক্তির অভাব, এটাকে অনুবাদ করব। এটা তো একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে আপনি অনুবাদ করবেন কোন দিক থেকে? যে কোনো ফ্রেজকে আপনি অনুবাদ করবেন পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি? অভাব। অভাবের জন্য কি কি লেখা যায়? আমি যেমন লিখতে পারি শর্টেজ। তাহলে আমি সুনির্দিষ্ট করার জন্য এখানে দা লিখতে পারি, দা শর্টেজ। সুনির্দিষ্টটা হইলো কি, কিভাবে আমি দেখাবো? অভাবের ইংলিশ লিখলাম। এবার রয়ের জন্য কি দিব? অব, দা শর্টেজ অব। এবার জনশক্তি কেমন? প্রযুক্তিগত দক্ষতা সম্পূর্ণ জনশক্তি। তাহলে জনশক্তি শব্দটা হলো নাউন, আর প্রযুক্তিগত দক্ষতা সম্পূর্ণ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি করব? আমি লিখব টেকনোলজিক্যালি স্কিলড ম্যান পাওয়ার। আসেন এর পার্টস অফ স্পিচটা একটু বুঝাই বলি। অভাবের জন্য আমি শর্টেজ লিখছি, রয়ের জন্য অব লিখছি। এবার জনশক্তি শব্দটা নাউন তাই শেষে রাখছি। কেমন জনশক্তি? দক্ষতা সম্পন্ন, তাই অ্যাডজেক্টিভ স্কিল লিখছি আগে। এবার আছে প্রযুক্তিগত। আপনারা মনে হয় জানেন এটা, যে নর্মালি প্রেপোজিশনের পর যদি তিনটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা প্রথমটাকে অ্যাডভার্ব করি, দ্বিতীয়টাকে অ্যাডজেক্টিভ করি, আর তৃতীয় শব্দটা আমাদের কি হয়? নাউন হয়। যদিও এটা সাংবিধানিক নিয়ম না, তবে নর্মালি এমনটাই হয়। বাট আপনারা একটু প্র্যাকটিক্যালি বোঝেন যে এটা কেন টেকনোলজিক্যালি হলো। আচ্ছা, টেকনোলজিক্যাল ম্যান পাওয়ার মানে মানুষগুলো কি প্রযুক্তিগত?
ভাবেন তো একবার, মানুষগুলো কি প্রযুক্তিগত না? এখানে প্রযুক্তিগত শব্দটা ব্যবহার করা হয়েছে এই স্কিলড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য, যে কেমন ধরনের স্কিলড, প্রযুক্তিগত স্কিলড। ভালো করে বোঝেন, এখানে স্কিল শব্দটা দ্বারা ম্যান পাওয়ারের একটা বিশেষণ বুঝাচ্ছে, কেমন জনশক্তি, এটা হলো নাউন। আর নাউনের বিশেষণ বুঝাইলে তারে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। এই জন্য ওয়ার্ডটা হয়েছে স্কিলড। এখন তারা কেমন স্কিল, কোন দিক থেকে, তার মানে এবার স্কিল শব্দটাকে মডিফাই করা দরকার, মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করবেন। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করলে কে ব্যবহার হয়? অ্যাডভার্ব। এই জন্য এটা টেকনোলজিক্যাল না হয় কি হলো? টেকনোলজিক্যালি। আচ্ছা, যাই হোক, আমাদের একটা কারণ কিন্তু হয়ে গেল যে দ্য শর্টেজ অফ টেকনোলজিক্যালি স্কিলড ম্যান পাওয়ার। এবার আরেকটা কারণ কি বলছে ভাই? উচ্চ মানের প্রতিষ্ঠানের অভাব। পেছন থেকে আসতে হবে, এটা আবার অভাব। অভাবের জন্য আপনি লিখতে পারেন কি? ল্যাক। ওকে, তাহলে আপনি আবারও লিখবেন দ্য ল্যাক অফ, অথবা আমরা চাইলে সবগুলোর আর্টিকেল রিমুভ করতে পারি। আচ্ছা, আগে আমি দিয়ে যাই, দেখে যান। দ্য ল্যাক অফ, অভাব। কিসের অভাব? আসেন, কিসের অভাব? হচ্ছে যে এই যে র এর জন্য দিলাম অব। এবার কিসের অভাব? উচ্চ মানের প্রতিষ্ঠান। উচ্চ মানের প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে হাই লেভেলের বা উঁচু মানের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর কথা বলেছে। আপনি হাই কোয়ালিটি ইনস্টিটিউশন লিখতে পারেন, হাই লেভেল ইনস্টিটিউশন লিখতে পারেন, উচ্চ মানকে বুঝালেই হল। আচ্ছা, সো আমি লিখে দিলাম যে হাই কোয়ালিটি ইনস্টিটিউশনস। এবার আসেন, আরেকটা কারণ দেখাইছে কি, যে তরুণদের জন্য যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার পরিবেশের অভাব। এটাও আপনাকে একটা কারণ, এটাও একটা ফ্রেজ আপনাকে লিখতে হবে পেছন থেকে। তাহলে আবার অভাব। অভাবের জন্য বারবার একই ওয়ার্ড না লিখে একটু ভেরিয়েশন আনবো। তাহলে অভাবের জন্য এবার আমরা লিখতে পারি অ্যাবসেন্স। সো আমি লিখে দিলাম দা অ্যাবসেন্স। অভাব, অব, র। কিসের অভাব? আচ্ছা, বলছে পরিবেশের, র। এই র এর জন্য দিলাম অব। কিসের অভাব? এবার বলছে যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার পরিবেশ। দেখেন, মূলত যুগোপযোগী প্রযুক্তিগত শিক্ষার পরিবেশ, এখানে শিক্ষার পরিবেশটা হলো নাউন। এই নাউনের বিশেষণ হচ্ছে দুইটা। কেমন শিক্ষার পরিবেশ? শিক্ষার পরিবেশটা হইতে হবে যুগোপযোগী। কেমন শিক্ষার পরিবেশ? শিক্ষার পরিবেশটা হতে হবে প্রযুক্তিগত। তাহলে এখানে দুইটা শব্দই কিন্তু এই নাউনকে বিশেষায়িত করতেছে, তাই এই দুইটা শব্দই অ্যাডজেক্টিভ হবে। তাহলে যুগোপযোগীর জন্য আমি কি লিখতে পারি? আমি নরমালি লিখতে পারি টাইমলি, লিখতে পারি। এবার প্রযুক্তিগত, টেকনোলজিক্যাল। এবার শিক্ষার পরিবেশ, এডুকেশন বা এডুকেশনাল এনভায়রনমেন্ট। এবার দেখেন, আপনার মাথায় একটা জিনিস কাজ করতে পারে যে এখানেও তো প্রেপোজিশনের পরে কয়েকটা ওয়ার্ড, তাহলে আপনি কেন অ্যাডভার্ব রাখলেন না? বিষয়টা হলো আপনাকে বুঝতে হবে কে কাকে মডিফাই করতেছে। এই শিক্ষার পরিবেশের বিশেষণ দুইটা, পরিবেশটা হবে প্রযুক্তিগত, পরিবেশটা হবে সময় উপযোগী। এই জন্য দুইটাই অ্যাডজেক্টিভ। এখানে টাইমলি শব্দটাকে দেখতে অ্যাডভার্ব মনে হলেও মূলত এটা অ্যাডজেক্টিভ, কারণ টাইম হচ্ছে নাউন। কোন নাউনের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডভার্বের কাজ করে। সো টাইমলি, টেকনোলজিক্যাল, এডুকেশন, এনভায়রনমেন্ট লিখতে পারেন। শুধু এডুকেশন লিখলেও চলবে, অথবা এডুকেশনাল এনভায়রনমেন্ট। তাহলে এগুলো হচ্ছে কি সব কারণ। দেখেন, চমৎকার আপনি একটা বাক্য লিখে ফেলছেন। বাক্যটা আমরা পড়ে দেখি। ইন দিস রেভলিউশন অফ এআই, or in this revolution of artificial intelligence, the progress of Bangladesh is being significantly hampered by various factors like the shortage of technologically skilled manpower, the lack of high quality institutions, the absence of timely technological educational environment. যেহেতু এটা শেষ কারণ, তাহলে এখানে একটা কনজাংশন অ্যান্ড দিলে ভালো হয়। কি বুঝলেন? এভাবে যখন আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে চাবেন, তখন আপনার কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না, আপনার শুধু লাগবে ধৈর্য। কেউ যদি আমাকে বলে যে স্যার আমার যথেষ্ট ধৈর্য আছে, আমি আমাকে আপনি রিটেন ইংলিশ প্রিপারেশন নেওয়ার জন্য সহযোগিতা করেন,
আমি তাকে বলবো যে আপনি আমার প্ল্যাটফর্মে চলে আসেন, স্বাগতম। আপনার কিচ্ছু লাগবে না, মেধার দরকার নাই, অনেক ভোকাবুলারি জানতে হবে না, অনেক রুলস জানতে হবে না, আপনার লাগবে শুধু ধৈর্য। সো আপনাদের মধ্যে ধৈর্য কাদের আছে একটু বলেন তো, যারা কারা ভাবেন যে আমার ধৈর্য আছে? আচ্ছা, অনেকেরই ধৈর্য আছে, তাহলে আমি, আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা বুঝে গেলাম। এবার আসি, আরেকটা বাক্য আছে এখানে, সেই বাক্যটা আমরা দেখি। কি বলছে বাক্যটা দেখেন। বলেছে, আর এখান থেকে আমরা এই বাক্যটা নিব, আর যেখানে দেশের মোট জনসংখ্যার 48% 25 বা তার নিচের বয়সী তরুণ। আচ্ছা, এটা একটা ক্লোজ। দেখেন এখানে একটা কমা চিহ্ন আছে, কিন্তু আছে না? এটা একটা ক্লোজ। তার মানে এই বাক্যটার মধ্যে বাক্য অংশ আছে কয়টা? দুইটা আছে। যখন কোনো বাক্যের মধ্যে আপনি দেখবেন ক্লোজের সংখ্যা একাধিক, তখন আপনারা একটা একটা করে ক্লোজ ধরে ধরে অনুবাদ করবেন। তাহলে আমার আগে প্রথম ক্লোজটা নিব, আর যেখানে দেশের মোট জনসংখ্যার 48% 25 বা তার নিচের বয়সী তরুণ। আচ্ছা, আমি যদি এখানে ছোট্ট করে প্রশ্ন করি, কার বয়স 25? কার বয়স 25? উত্তরটা হবে দেশের মোট জনসংখ্যার 48%। তার মানে এই অংশটা হলো আমার বাক্যের কি? সাবজেক্ট। তাহলে এর ভার্ব কই? এখানে ভার্বটা নেই। যখন কোনো ক্লোজে বা কোনো বাক্যে ভার্ব থাকে না, তখন একটা বি ভার্ব ধরে নিতে হয়। ধরে নিতে হবে, এখানে বলা আছে দেশের মোট জনসংখ্যার 48% হলো, হলো কি এরা? 25 বা তার নিচের বয়সী তরুণ। এটাকে আপনি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, বা সহজ করে আপনি এটাকে অবজেক্ট মনে করতে পারেন। হ্যাঁ, মনে করতে পারেন। এখানে গ্রামারের রাজনীতিতে যাওয়ার দরকার নেই। নর্মালি চিন্তা করেন যে বাক্যের মধ্যে বা যে ক্লোজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, আমরা ধরে নিব সেখানে একটা বি ভার্ব আছে। কি আছে? একটা বি ভার্ব আছে। আর বি ভার্ব হোক আর যে ভার্ব হোক, ভার্বের আগেরটাকে আমরা ধরে নিব সাবজেক্ট, আর ভার্বের পরেরটাকে আমরা ধরে নিব কি? অবজেক্ট। যদিও সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, আপনি ধরে নিতে পারেন সেটা অবজেক্ট। আচ্ছা, তো ঠিক আছে, আপনি সাদা মনে এবার সাবজেক্টটার অনুবাদ করবেন, কিন্তু সাবজেক্টের আগে দুইটা বাড়তি শব্দ আছে। ঠিক আছে, তাহলে বাড়তি শব্দের জন্য আমরাও দুইটা বাড়তি শব্দ লিখে ফেলি। আর যেখানে, এই আর এর ইংলিশ আমি দিলাম অ্যান্ড, আর যেখানের জন্য আমি দিলাম হোয়ার। এখন আপনি বলবেন স্যার, অ্যান্ড আর হোয়ার দুটো কি পাশাপাশি বসতে পারে? পারে। এখন বলবেন স্যার আমি তো লিখি নাই। মানে আপনি কখনো লেখার চেষ্টা করেন নাই বা লিখতে জানেন না, আজকে থেকে শিখে নেন। কোনো কিছুর উপর জোর দেওয়ার জন্য কনজাংশন অ্যান্ড দিয়ে বাক্য শুরু হতে পারে, তারপর যে কোনো কনজাংশন বসতেই পারে। কথা ক্লিয়ার? আচ্ছা, আর যেখানে আমার সাবজেক্টটা হলো দেশের মোট জনসংখ্যার এত শতাংশ, তাহলে সাবজেক্টটা কি সাইজে বড় না? সাবজেক্টটা সাইজে বড়। আমরা জানি যখন কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট গঠিত হয়, কিংবা কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট গঠিত হয়, সেটাকে আমরা বলি একটা কি? ফ্রেজ। কয়েকটি শব্দ মিলে বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট বা বাক্যের যে কোনো পার্ট গঠিত হলে সেটাকে আমরা বলি কি? বাক্যের ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে, মনে রাখবেন। তাহলে আপনার অনুবাদ হবে এখান থেকে 48%। তাহলে আমি আগে লিখবো 48%, 48%। এই রয়ের জন্য আমি দিব অব, অব। এবার দেশের মোট জনসংখ্যার, অফ দ্য কান্ট্রিজ, আমরা এভাবেও লিখতে পারি চাইলে, এক কথায় পজেসিভ করে দিলাম, কান্ট্রিজ টোটাল পপুলেশন। আমার কিন্তু বাক্যের কি হলো? সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব এখানে নেই, তাই ধরে নিয়েছি বি ভার্ব হিসেবে হলো। হলোর ইংলিশ কি? হলোর ইংলিশ হচ্ছে অ্যাম, ইজ, আর। সো আপনি এখানে কি লিখবেন? আপনি এখানে ইজ লিখবেন। আপনার ইচ্ছা করতেছে আর লিখতে, আমি জানি, কিন্তু ইজ হবে কেন শোনেন। এখানে সাবজেক্ট কোনটা বলেন তো? 48% অফ দ্য কান্ট্রিজ টোটাল পপুলেশন। একটা সাবজেক্ট হিসেবে যতগুলো ওয়ার্ডই ব্যবহার হোক না কেন, আপনাকে হেড ওয়ার্ডটা কাউন্ট করতে হবে। এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে পপুলেশনের 48%টা।
এখানে পপুলেশন নাউনটা কি প্লুরাল নাম্বার? না। সুতরাং আপনাকে এইটাকে সিঙ্গুলার নাম্বার বিবেচনা করে ভার্বটা সিঙ্গুলার নিতে হবে। যদি বলতো 48% পিপল, তখন আপনি ভার্বটাকে প্লুরাল করতে পারতেন, কারণ 48% পিপল বলতে বোঝাচ্ছে যে 100 জন মানুষের মধ্যে 48 জন, আর এখন বোঝাচ্ছে জনসংখ্যার 48%। জনগণ না, জনসংখ্যাকে বোঝাচ্ছে, যার কারণে আমরা ভার্ব নিব সিঙ্গুলার নাম্বার ইজ। আচ্ছা, এবার আমার ভার্বের পরবর্তী অংশটা কি? 25 বা তার নিচের বয়সী তরুণ। তাহলে এটাও একটা ফ্রেজ, আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা হচ্ছে তরুণ, একটা নির্দিষ্ট শ্রেণী, তাই দিলাম দা ইউথ। কোন তরুণ? আচ্ছা, যাদের বয়স হলো 25 বা তার নিচে, তাহলে আমি লিখতে পারি এজড 25 অর বিলো। বিলো অফ ইটস আর লিখতে হবে না, বিলো দিলেই বোঝা যাবে 25-এর নিচে। তাহলে আমার একটা ক্লোজ কিন্তু হয়ে গেল বাক্যের। তাহলে and where 48% of the country's total population is the youth age 25 or below। আচ্ছা, আমার একটা ক্লোজ শেষ। এবার একটা কমা চিহ্ন দিলাম। এখন কি বলছে? সেখানে। ভাই, যদি যেখানের ইংলিশ আপনি হয়ার লিখেন, সেখানের ইংলিশ আর দেয়ার লেখা যাবে না, মনে রাখবেন। যেখানের ইংলিশ আপনি হয়ার লিখবেন, কমপ্লেক্স সেন্টেন্সে যেখানের ইংলিশ আপনি হয়ার লিখবেন, কিন্তু সেখানের ইংলিশ আর দেয়ার লেখা যাবে না। তাহলে দেয়ার ইংলিশ বাদ। তাহলে সেখান এর পরেরটা কি আছে? শুধু কমা চিহ্ন দিলেই চলবে। সেখানে প্রযুক্তিগত অগ্রগতির এই ধীরগতি দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তো বটেই। এখন যদি বলি কে বড় চ্যালেঞ্জ দেশের জন্য, কে বড় চ্যালেঞ্জ, উত্তর কি হবে? উত্তর হলো প্রযুক্তিগত অগ্রগতির এই ধীরগতি। আপনারা জানেন কে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে নরমালি সেটা হলো বাক্যের কি? সাবজেক্ট। তার মানে আমরা এটাকে সাবজেক্ট ধরতে পারি। আচ্ছা, তাহলে এখানে ভার্ব কই? এখানেও ভার্ব নাই। তাহলে ভার্ব না থাকা মানে কি? ভার্ব, বি ভার্ব। তার মানে ধরে নিতে হবে এখানে বলা আছে কি? যে হলো। হলো প্রযুক্তিগত অগ্রগতির এই ধীরগতি হলো, ভার্ব পাইছি। কারণ ভার্বের পরের অংশটা কি? দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পারবেন না কেন? একটা বাক্যকে আগে প্ল্যান করতে হবে। এখন বলতে পারেন যে ভাই, পরীক্ষার হলে কি আমার এই প্ল্যান করার সময় আছে? ভাই, আমার প্রশ্ন তোমার কাছে, তুমি তুমি কেন এখনই পরীক্ষার হলে যাবা? তোমাকে কমপক্ষে 30 দিন প্র্যাকটিস করার পর পরীক্ষার হলে যাইতে হবে। সো তুমি পরীক্ষার হলের নাম এখন মুখে নেওয়ার কোনো দরকারই নেই। আগে রেডি হও, পরে পরীক্ষার হলের কথা চিন্তা হবে। আমার কথা কি ক্লিয়ার? যখন আমি এভাবে বুঝাই, অনেকের মনে মনে প্রশ্ন আসে, চিল্লায় বলেন ঠিক কি না? প্রশ্ন আসে, পরীক্ষার হলে কি ভাবার সময় পাবো? তুমি পরীক্ষার হলে ভাববা কেন? পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি এমন ভাবে অনুশীলন করে যাবা যেন তোমার ভাবতে না হয়। তুমি হবা মেশিন, তুমি হবা ট্রান্সলেটর মেশিন, ডিভাইস। তোমার মাথায় বাংলা, তুমি ঠাস ঠাস করে ইংলিশে লিখবা। অনুশীলন করলে সম্ভব, আমি অনুশীলন করাবো। তাহলে আমার সাবজেক্টটা এখানে কে? প্রযুক্তিগত অগ্রগতির এই ধীরগতি, একটা ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে এই ধীরগতি, এই ধীরগতির জন্য আমি কি লিখবো? এই ধীরগতির জন্য আমি লিখবো এই 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 এর জন্য আমি দিস লিখতে পারি। হ্যাঁ, অনুবাদকে ভাবানুবাদ হিসেবে অনেকভাবে লেখা যায়, আমি আপাতত শাব্দিক অনুবাদটাই করি। এই ধীরগতি, দিস স্লো স্পিড অথবা পেস লিখতে পারেন, এই ধীরগতি। এবার এই যে র র আছে না, এই র এর জন্য কি দিব? অফ। কিসের ধীরগতি? প্রযুক্তিগত অগ্রগতির। তাহলে আমি লিখবো প্রযুক্তিগত মানে কি? টেকনোলজিক্যাল, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, আপনি প্রোগ্রেসও লিখতে পারেন। আপনার কোনো ওয়ার্ড ভান্ডারে না আসলে আপনি ডেভেলপমেন্টও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মানে থিম ঠিকঠাক রাখতে পারলেও অন্তত চলবে। তাহলে তাহলে দি স্লো পেস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ভার্বটা যেন কি দিলাম? ইজ। বি ভার্ব যেহেতু ইজ, হলো। কি বলছে? দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তো বটেই। আচ্ছা, এটা একটা ফ্রেজ, পেছন থেকে আপনাকে লিখতে হবে। তাহলে এই যে বটেই, বটেই এর জন্য আপনি চাইলে লিখতে পারেন আনডাউটেডলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে। এবার একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, আমার তো ওখানে জায়গা নেই, আমি লিখবো কোথায়? আমি লিখবো কোথায়? আমি এইখানে একটু লিখে দিই। হ্যাঁ, জায়গা নেই। তাহলে জায়গা নাই, আপনি আরো পেজ নিতেন, এখানে লিখতে হবে কেন? এই তো, এর পেছনে কারণ আছে, বলবো একটু পরে। ইজ আনডাউটেডলি আ বিগ চ্যালেঞ্জ,
একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এবার দেশের জন্য, ফর দ্য কান্ট্রি। দেখেন তো বটেই, এর জন্য আমি শুধু আনডাউটেডলি দিয়েছি। তাহলে আমার যদি এখন আমরা পুরো অংশটাকে পড়ি, ধরেন আপনি একটা এসে লিখতে বসছেন। আপনার এসের নামটা কি? এসের নামটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের করণীয় কি, এই শীর্ষক আপনি একটা এসে লিখতেছেন। সামনে বিসিএস লিখিত পরীক্ষা সহ যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিক এটা। আচ্ছা, তো তখন আপনার কি করতে হবে? যে কোনো এসে লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রো দিতে হবে, তাই না ভাই? ইন্ট্রোডাকশন, সূচনা। মনে রাখবেন, আপনি যে কোনো এসে লিখতে গেলে ইন্ট্রোটাতে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আপনার ইন্ট্রোটা যেন এত সুন্দর হয়, আপনার ইন্ট্রো যেন পুরো এসের একটা রিফ্লেকশন হয়। আপনার ইন্ট্রো যেন পুরো এসের একটা কি হয়? রিফ্লেকশন হয়, একটা প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। অর্থাৎ ইন্ট্রো পড়লেই যেন বোঝা যায় আপনি আপনার এসের বডিতে কি লিখেছেন, এটা যেন বোঝা যায়। যদি বোঝা যায়, যদি পাঠক জানতে পারে, তাহলে আপনার ইন্ট্রো লেখা কি সার্থক হবে, অন্যথায় সার্থক না। এটা মাথায় রাখবেন। আচ্ছা, সেটা মাথায় রাখা কারণ কি আননোন। আচ্ছা, সেটা মাথায় রেখে আমরা 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 যদি এই ইন্ট্রোটার কথা পড়ি, তাহলে আমরা কিন্তু কারণ পেয়ে যাব। পুরোটা পড়ি। In this revolution of artificial intelligence, the progress of Bangladesh is being significantly hampered by various factors like the shortage of technologically skilled manpower, the lack of high quality institutions, and the absence of timely technological educational environment. And where 48% of the country's total population is the youth aged 25 or below, the slow pace of technological advancement is undoubtedly a big challenge for the country. ওকে, অনুবাদও শিখবো, এসেও শিখবো। আচ্ছা, এখন যারা যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাস করতেছেন, আপনারা একটু আমাকে জানান আমি যতটুকু বুঝাইলাম এতটুকু বুঝতে পারছেন কিনা। বুঝলে ইয়েস, না বুঝলে নো। আবারও বোঝানোর প্রয়োজন হলে লিখেন যে রিপিট। আপনাদের কথা একটু শুনতে চাই, একটু লিখবেন চ্যাট বক্সে প্লিজ, ইয়েস অর নো, নাকি আবারও বোঝাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার চলেন আমরা পরের পার্টে চলে যাই। আমরা এবার পরের পার্টে আমরা চলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কি বলেছে, আমরা বডিতে গেলাম। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, কার প্রতিবেদন অনুযায়ী? বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী। তো তারা কি বলছে? বলছে বাংলাদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 39 জন ইন্টারনেট ব্যবহারকারী। এটা কার প্রতিবেদন? বাংলাদেশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বাড়তি অংশ, এটাকে আমরা আগে লিখে ফেলবো। এটা বাক্যের প্রিন্সিপাল ক্লোজ না। কিভাবে বুঝলাম প্রিন্সিপাল ক্লোজ না? আসলে প্রিন্সিপাল ক্লোজ যে অংশটা হয় সেটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, একটা কমপ্লিট সেন্টেন্সের মতো হয়। এটা কি কোনো কমপ্লিট সেন্টেন্স? আমি যদি শুধু এইটুকু লিখি, এটা কি কোনো বাক্য হয়? একটা সার্থক বাক্যের যে গুণগুলো থাকে, আকাঙ্ক্ষা, সত্যি, যোগ্যতা, সেগুলো কি এখানে দেখেন তো? এই বাক্যের আকাঙ্ক্ষা আছে, মানে জানার ইচ্ছা আছে, বাক্যটা কমপ্লিট না। সো এটা প্রিন্সিপাল ক্লোজ না, এটা একটা অতিরিক্ত অংশ। আর আমরা জানি যে কোনো অতিরিক্ত অংশকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে আমি অনুযায়ীর ইংলিশটা আগে লিখবো অ্যাকর্ডিং টু। আচ্ছা, সো আমি এখানে লিখে দিলাম অ্যাকর্ডিং টু, অনুযায়ী। ওকে, কি অনুযায়ী? প্রতিবেদন। আচ্ছা, অ্যাকর্ডিং টু আর রিপোর্ট। বিশ্বব্যাংক তো অনেক প্রতিবেদনও করে, সো একটা রিপোর্ট, প্রতিবেদন আর রিপোর্ট। এবার কার? এটা রয়ের জন্য অফ দিতে পারেন অথবা আপনি বায়ু লিখতে পারেন,
কারণ প্রতিবেদনটা তার দ্বারা করা হয়েছে, তাই আপনি বাইও লিখতে পারেন। আচ্ছা, রিপোর্ট বাই বিশ্ব ব্যাংক, দ্য ওয়ার্ল্ড ব্যাংক, আমি একটু সংক্ষেপে WB লিখলাম, হ্যাঁ, জায়গা কম আমার। আচ্ছা, কি বলছে? বাংলাদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 31 জন ইন্টারনেট ব্যবহারকারী। আমি যদি বলি কে ইন্টারনেট ব্যবহারকারী, কে ইন্টারনেট ব্যবহারকারী, উত্তর কি হবে? উত্তর হলো প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 39 জন ইন্টারনেট ব্যবহারকারী। তার মানে এটা হলো আমার বাক্যের কি ভাই? সাবজেক্ট। এটা আমার বাক্যের কি? সাবজেক্ট। তাহলে ভার্ব কই? ভার্ব তো নাই, ভার্ব নাই মানে বি ভার্ব। তাহলে ধরে নিব এখানে বলা আছে 39 জন হলো হলো ইন্টারনেট ব্যবহারকারী, এটা হলো ভার্বের কি? পরের অংশ। তাহলে আমরা বাক্যের আগে সাবজেক্টটা খুঁজে বের করলাম। সাবজেক্ট হচ্ছে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 39 জন, এটা হলো আমার বাক্যের কি? সাবজেক্ট। আচ্ছা, আর ভার্বটা ধরে নিচ্ছি আমরা কি? হলো, আর বাকিটা হলো ভার্বের পরের অংশ। আর এটা কি? এটা একটা স্থান, এটা আমরা চাইলে বাক্যের শুরুতেও লিখতে পারি, শেষেও লিখতে পারি। তাহলে আমরা যেহেতু সাবজেক্টটাকে একটা ফ্রেজ হিসেবে পাচ্ছি, তাহলে আমরা অনুবাদ করব পেছন দিক থেকে। তাহলে মাত্র 39 জন, তাহলে অনলি 39 আউট অফ প্রতি 100 জন মানুষ, এভরি 100 পিপল। এখন আমরা ভার্ব নিব কি? অ্যামি যারের মধ্যে আর নিব, কেন? কারণ 39 জন মানুষ। আচ্ছা, ভার্ব পেলাম। এবার ইন্টারনেট ব্যবহারকারী, তার মানে আমি লিখব যে ইন্টারনেট ইউজার্স। ইউজার্স কোথায়? বাংলাদেশে, তাহলে ইন বাংলাদেশ। আপনি চাইলে ইন বাংলাদেশকে সাবজেক্টের ওখানেও ব্যবহার করতে পারতেন, মানে লিখতে পারতেন অনলি 39 আউট অফ এভরি 100 পিপল ইন বাংলাদেশ আর ইন্টারনেট ইউজার্স। অথচ বাংলা বাক্যটা দেখে কিন্তু কঠিন কঠিন লাগতেছিল, বাট ইজিলি আমরা ইংলিশে লিখে ফেললাম। আচ্ছা, প্রথম বাক্যটা হয়ে গেল। এবার আমরা পরের বাক্যে যাই। শোনেন, এই সেন্টেন্সগুলো কারো কারো কাছে একটু কঠিন কঠিন মনে হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি এই বাক্যগুলো একটু অ্যাডভান্স লেভেল সেন্টেন্স করার চেষ্টা করেছি। কারণ আপনি লিখিত পরীক্ষায় যখন কোনো এসে লিখবেন, একদম সাদা মাটা বাক্য, ডেটা ছাড়া, মানে কার্যকর ইনফরমেশন ছাড়া গতানুগতিক সেন্টেন্স লিখে আসলে ভালো মার্কস পাবেন না। আর এসের জন্য আপনাদের বাড়তি চাপ নেওয়ার কোনো দরকার নেই। লিখিত পরীক্ষার জন্য যেসব এসে প্রয়োজন সেগুলো সরবরাহ করবে কে? রুবেল রানা। আপনার কাজ শুধু পড়া, বাংলা মিনিং সহ আমি দিব। সত্যি বলতে আমার একটু ঝামেলা আছে, আমি অন্যদের লেখা এসে আমার ভাল লাগে না, যার কারণে আমার স্টুডেন্টদেরকে আমি কোনো বই সাজেস্ট করি না, রিকমেন্ড করি না। এটা আপনি ধরতে পারেন আমার একটা সমস্যা, হ্যাঁ, আমার একটা নেতিবাচক দিক। কোনো বইয়ের হচ্ছে এসে লেখা আমার পছন্দ হয় না। আমি শুধু ভাবি একবার করে, একটা এসে লিখতে গেলে তো অনেক সময় দরকার, 3-4 ঘন্টা করে সময় প্রয়োজন। রাইটাররা এত অল্প সময়ে বই প্রকাশ করে কিভাবে? মানে আমার মাথায় শুধু এইসব ফালতু চিন্তা আসে, যার কারণে আমি কোনো বই রিকমেন্ড করি না। আমি রিকমেন্ড করি হয় আমার লেখা বই, অথবা অথবা আমার লেখা হ্যান্ডনোট। যেমন আমার লেখা বই সম্পর্কে হয়তো বা আপনারা জানেন, আহ, প্রচার নাই, হ্যাঁ, প্রচার নাই খুব বেশি। এই যে 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা, প্রচার নাই আমার বইয়ের, আর প্রচার কে করবে? আমি একাই। সো আমার এত বাহিনী নেই। আর মজার বিষয় হলো, আমার কাছে যারা সেবা গ্রহীতা আসে, যারা ক্যাডার হয়ে যায়, তারা আসলে বেশিরভাগই ফেসবুকে এত টাইম নষ্ট করে না, ফলে ওরা আসলে রিকমেন্ডও করতে পারে না। এটাই হলো বাস্তব। তো যাই হোক, এই বইটাতে সব গুছানো আছে এসেগুলো। আমি এগুলো তো থাকবেই, এছাড়াও আমি আপডেটেড আরো যা এসে দরকার সেগুলো আমি দিয়ে দিব, টেনশনের কিছু নেই। এটা শুধু এসে না, এখানে রিটেনের পরিপূর্ণ প্যাকেজ আছে এখানে। যাক, বইয়ের বিজ্ঞাপনে যাব না। মূল কথা হচ্ছে আপনাদের একটা ভরসা সৃষ্টি করলাম, হতাশ হবেন না, ক্লাসগুলো করেন, সব পাবেন। পরের বাক্যে আসেন, ইন্টারনেটের ধীরগতি। আচ্ছা, ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহারের স্বল্পতা, ওকে, ইন্টারনেটে স্বাধীন মত প্রকাশে বাধা এবং ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা, এই জিনিস কটা বাংলাদেশকে
নিম্ন মধ্যম আয়ের দেশগুলো ও দক্ষিণ এশিয়ার গড় ইন্টারনেট ব্যবহারের একদম নিচের সারিতে ছুঁড়ে ফেলেছে। অথচ অথচ ওখানে আমরা থেমে গেলাম, কারণ এত বড় বাক্য আমরা একবারে ধরতে যাব না। এই অংশটুকুর মধ্যে আমার ভার্ব কোনটা? ভার্ব হলো ছুঁড়ে ফেলেছে। ওকে, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কাকে ছুঁড়ে ফেলেছে, কাকে ছুঁড়ে ফেলেছে, উত্তর হচ্ছে বাংলাদেশকে। আর আপনারা জানেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের কি? অবজেক্ট। তার মানে এটা বাক্যের অবজেক্ট। এখন যদি বলি বাংলাদেশকে কে ছুঁড়ে ফেলেছে, কারা? এত বড় সাহস, বাংলাদেশকে ছুঁড়ে দিয়েছে কারা? কারা তারা? উত্তর কি হবে? উত্তর হচ্ছে অনেকগুলো। কারা ছুঁড়ে ফেলে দিয়েছে? এর উত্তর অনেক। কিরকম উত্তর? যেমন একটা দেখেন, ইন্টারনেটের ধীরগতি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হলো ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহারের স্বল্পতা। এরা কিন্তু বাংলাদেশকে ছুঁড়ে ফেলেছে। আচ্ছা, এরকম করে কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে প্রত্যেকটাই হচ্ছে বাক্যের একটা কি? সাবজেক্ট। তাহলে আমরা ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, আর আমরা সাবজেক্ট পেলাম। থাকতে, যেমন ধরেন আমি যদি বলি রহিম, করিম ও জামাল কামাল সেখানে গিয়ে, তাহলে একই রকম ভাবে আমরা এখন যে বাক্যটা দেখতে পাচ্ছি এই বাক্যের সাবজেক্ট গুলোই হচ্ছে ইন্টারনেটের ধীরগতি, ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহারের স্বল্পতা, ইন্টারনেটে স্বাধীন মত প্রকাশে বাধা, আর একটা হলো ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা। সবই সাবজেক্ট। এরা সবাই মিলে বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি করবেন? কার নামে মামলা করবেন? আচ্ছা, এখন আমরা তো জানি যে সমজাতীয় বিষয় থাকলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়। এটা সবাই সাবজেক্ট। তাহলে আমরা আগে একটা একটা করে যাব। কি বলছি? যখন দেখবেন সাবজেক্ট বা অবজেক্ট দৈর্ঘ্যে বড়, সাইজে বড়, তাকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। তবে সেখানে যদি সমজাতীয় কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আমরা একটা একটা করে পার্ট নিব, মানে যার উল্লেখ আগে করেছে তার তার আমরা ইংরেজিটা আগে লিখব। আচ্ছা, তাহলে প্রথমে হলো ইন্টারনেটের ধীরগতি। এর জন্য আমি কি লিখব? এর জন্য আমি লিখব ধীরগতি, দা স্লো, আচ্ছা, স্লো স্পিড অফ ইন্টারনেট। এবার কি বলছে? ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহারের স্বল্পতা। পেছন দিক থেকে আসবেন, মানে অল্প পরিমাণ প্রযুক্তির ব্যবহার ব্যবসায়। স্বল্পতার জন্য আপনি অনেক কিছু লিখতে পারেন, লো লিখতে পারি আমি, লো। ব্যবহারের জন্য ইউটিলাইজেশন অথবা অ্যাডপশন, ঠিক আছে, বা ইউটিলাইজেশন। আচ্ছা, স্বল্প ব্যবহার কোথায়? কিসের স্বল্প ব্যবহার? তথ্য প্রযুক্তির, অফ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি কোথায়? ব্যবসায়। তাহলে ইন বিজনেস। আচ্ছা, আর কোথায়? আর একটা কি? ইন্টারনেটে স্বাধীন মত প্রকাশে বাধা। বাধা পেছন থেকে লিখতে হবে, প্রতিটা ফ্রেজ পেছন থেকে। বাধার জন্য কি লিখবো? আপনি ব্যারিয়ার লিখতে পারেন, রেস্ট্রিকশন লিখতে পারেন। ধর আমি লিখলাম রেস্ট্রিকশন, প্লুরাল নাম্বার করতে পারি, রেস্ট্রিকশনস, বাধা। আচ্ছা, রেস্ট্রিকশনের পর একটা অন দেয়া যেতে পারে, যে কিসের উপর বাধা, তাহলে অন। কিসে বাধা? স্বাধীন মত প্রকাশ। তাহলে আমি লিখতে পারি যে ফ্রি এক্সপ্রেশন অফ অপিনিয়ন। আচ্ছা, বা শুধু ফ্রি অপিনিয়ন লিখলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কোথায়? ইন্টারনেটে। ইন্টারনেট বা অনলাইন, আমি ওখানে অনলাইন দিয়ে দিলাম। অনলাইনের পূর্বে আর নতুন করে প্রেপোজিশন দেওয়ার দরকার নেই, মানে অনলাইন বা ইন অনলাইন না, সরাসরি অনলাইন। তাহলে এটা একটা বাধা। আচ্ছা, সাবজেক্টের পার্ট। আরেকটা কি বলছে? এবং, এবং এর জন্য অ্যান্ড দিলাম। এবার বলছে ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা। তাহলে কি আসতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। কথা একটাই ভাই, বারবার যখনই আপনি কয়েকটা শব্দ মিলে বাক্যের একটা পার্ট পাবেন, একটা ফ্রেজ পাবেন, যে কোনো ফ্রেজকে আপনার অনুবাদ করতে হবে
কোন দিক থেকে? পেছন দিক থেকে। যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে অজ্ঞতার ইংলিশ কি দিব আমরা? ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা। তাহলে আমি লিখতে পারি ইলিটারেসি। ইলিটারেসি। আচ্ছা, ইলিটারেসি নিরক্ষরতা, অজ্ঞতা, ইগনোরেন্স না লিখে এভাবে লিখতে পারি। এবার আসি সম্পর্কে। আচ্ছা আচ্ছা, সম্পর্কে বা অ্যাবাউট বা ইন লিখতে পারেন। অ্যাবাউট। এবার কি? ইন্টারনেটের গুরুত্ব। সিগনিফিকেন্স, অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ ইন্টারনেট। ইন্টারনেট। আচ্ছা, এখানে চাইলে প্রেপোজিশন টু ও দেওয়া যেতে পারে। ইলিটারেসি টু, টু অ্যাবাউট না দিয়ে টু ও দেওয়া যেতে পারে। টু দ্য সিগনিফিকেন্স অফ ইন্টারনেট, ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা। টুটা আরো পারফেক্ট। তাহলে এখানে কি কি দেওয়া যাবে? প্রেপোজিশন অ্যাবাউট অথবা টু। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমরা যে কয়টা পার্ট লিখছি এগুলো হচ্ছে বাক্যের কি? সাবজেক্ট। এবার ভার্ব কোনটা? এরা সুরে ফেলেছে। সুরে ফেলেছে, ফেলি আছে, আসি, আসো, আছে মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্টের পরে কি হবে? হ্যাভ বা হ্যাজ হবে। সো আমি এখানে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে হ্যাভ দিব। কেন? কারণ আমার অনেকগুলো সাবজেক্টের এখানে পার্ট, তাই হ্যাভ হবে। এবার সুরে ফেলার ইংলিশ নরমালি ভাবেন কি? থ্রু। থ্রু এর পাস্ট পার্টিসিপল কি? থ্রোন। ছুঁড়ে ফেলেছে। এবার আসেন অবজেক্ট, কাকে ছুঁড়ে ফেলেছে? উত্তর হলো বাংলাদেশকে। তাহলে আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ। ব্যাস, আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখা শেষ। কথা ছিল কি যেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যত অতিরিক্ত অংশ থাকে সেগুলোকে আপনি অনুবাদ করবেন কোন দিক থেকে? পেছন দিক থেকে। ওটার নাম অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, ফ্যানার যাই হোক না কেন। তাহলে আমার বাকি কি আছে? নিম্ন মধ্যম আয়ের দেশগুলো ও দক্ষিণ এশিয়ার গড় ইন্টারনেট ব্যবহারের একদম নিচের সারিতে। মানে দুইটা সিরিয়ালে নিচে আছে। একটা হলো নিম্ন মধ্যম আয়ের দেশ, আর একটা হলো দক্ষিণ এশিয়ার দেশ। এই দুইটা দেশের যে গড় ইন্টারনেট ব্যবহার করে তাদের একদম নিচের সারিতে আছে। তাহলে আমি ফ্রেজকে অনুবাদ করব পেছন দিক থেকে, একদম নিচের সারিতে। তাহলে নিচের বলতে কি বোঝায়? বটম। একদম নিচের বোঝাতে আমরা চাইলে ভেরি বটম লিখতে পারি, মোস্ট বটম না লিখে ভেরি বটম। তাহলে আমি লিখতে পারি থ্রোনের পরে আমরা ইন লিখতে পারি, বা ইনটু দিলে বেশি ভালো হয়, কোনো কিছুর মধ্যে ফেলে দেয়া, ইনটু অথবা ইন। আচ্ছা, দা ভেরি বটম লাইন, একদম নিচের সারি। আচ্ছা, এবার আসেন অফ। কোন দিক থেকে নিচের সারি? আচ্ছা, এই যে র এর জন্য অফ দিলাম। ইন্টারনেট, গড় ইন্টারনেট ব্যবহারের দিক থেকে। আচ্ছা, তাহলে আমি লিখবো অ্যাভারেজ, অ্যাভারেজ ইন্টারনেট ইউজেস, গড় ইন্টারনেটের ব্যবহার। এখন আসেন এই গড় ইন্টারনেটের ব্যবহার কারা কারা প্রতিযোগী? প্রতিযোগী হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ আর দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে নিম্ন মধ্যম আয়ের দেশ আর দক্ষিণ এশিয়ার দেশ কি দুইটা? না, দুইয়ের অধিক দেশ, অনেক দেশ। অনেকের মধ্যে বুঝালে কি হয়? অ্যামং হয়। দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝালে কি হয়? অ্যামং। সো আমি এখানে লিখতে পারি অ্যামং, মধ্যে। আচ্ছা, প্রথমে বলছে নিম্ন মধ্যম আয়ের দেশ, দা, এখানে তো জায়গায় নেই, কোথায় লিখবো? উপর দিয়ে লিখতেছি, দা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ অ্যান্ড দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ান কান্ট্রিজ। আপনি দুইবার কান্ট্রি না লিখতে চাইলে একবারে লিখবেন লোয়ার মিডল ইনকাম, এই কান্ট্রিটা বাদ, অ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিজ। তাহলে আমার একটা ক্লোজ কিন্তু মাত্র হয়েছে। এখন আরেকটা ক্লোজ আছে ভাই, সেটা কি? বলছে অথচ বাংলাদেশ ঘোষণার দ্বারা ডিজিটাল দেশ গড়ার লক্ষ্য ঠিক করেছে। যারা এটুকু লিখতে চান বা তারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, যদিও আমি ক্লাস শেষে দিয়ে দিব। আপনারা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত, একটা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত।
ওকে, এবার আসেন, এখন কি বলছে অথচ, মানে কি নেভার দিলেস, অথবা আপনি লিখতে পারেন চাইলে যে ইভেন দো, ইভেন দো, এমনকি যদিও বা অথচ। এমনকি বলছে বাংলাদেশ ঘোষণার দ্বারা ডিজিটাল দেশ গড়ার লক্ষ্য ঠিক করেছে। এখানে ভার্ব কোনটা ভাই? ঠিক করেছে। কে ঠিক করেছে? সাবজেক্ট হলো বাংলাদেশ। কি ঠিক করেছে? উত্তর হলো ডিজিটাল দেশ গড়ার লক্ষ্য ঠিক করেছে। লক্ষ্য, এটা হলো অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ভার্ব হলো ঠিক করেছে, অবজেক্ট হচ্ছে লক্ষ্য। তাহলে আমি লিখলাম বাংলাদেশ ঠিক করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাজ ঠিক করেছে। এবার আসেন কি ঠিক করেছে? লক্ষ্য, দা গোল। গোল কিসের লক্ষ্য? অফ। উত্তর হলো গড়ার লক্ষ্য। বিল্ডিং, গড়ার লক্ষ্য। কি গড়ার লক্ষ্য? ডিজিটাল দেশ। তাহলে আমি লিখবো ডিজিটাল, ডিজিটাল কান্ট্রি। তবুও জায়গা হয় না, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি করতে হবে জায়গা না হলে? উপায় আছে। উপায় হচ্ছে এই অংশটুকু আগে কালো করে নিলাম, তারপর এটার উপর দিয়ে আমি সাদাটা লিখে দেবো কালিতে। হুম, ওকে, এটা মোছা যাবে না। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ভার্ব হলো হ্যাজ সেট। হ্যাজ সেট, নির্ধারণ করছে। কি সেট করছে? দ্য গোল, লক্ষ্য। কিসের লক্ষ্য? অফ বিল্ডিং ডিজিটাল কান্ট্রি। আচ্ছা, ডিজিটাল কান্ট্রি। এবার কিভাবে লক্ষ্য ঠিক করছে? উত্তর হচ্ছে ঘোষণার দ্বারা, বাই ডিক্লারেশন। ও, 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 আচ্ছা, ডিজিটাল কান্ট্রি বাই ডিক্লারেশন। আসলে এত কষ্ট করে লিখতেছি কেন? আপনাদেরকে একটা ভিউ দেখানোর জন্য যে এই প্যারাটা একসাথে পড়লে কেমন সময়, হ্যাঁ? পেছন থেকে অনুবাদ করা হয় নাই, কারণ আগে নিম্ন মধ্যম আয়ের দেশের কথা বলছে, তারপর দক্ষিণ এশিয়ার দেশের কথা বলছে। সো যার বর্ণনাটা আগে দিবে তার ইংরেজিটা আগে করতে হবে। আশা করি এটা বুঝে গেছেন। আচ্ছা, এইবার আমরা একটু পড়ে দেখি যে আমরা কি কি লিখলাম। পুরো প্যারাগ্রাফটা দেখেন। According to a report by the World Bank, only 39 out of every 100 people are internet users in Bangladesh. The slow speed of internet, low adoption or utilization of information technology in business, restrictions on free expression of opinion online, and illiteracy to the significance of internet have thrown Bangladesh into the very bottom line of average internet uses among the lower middle income and South Asian countries. একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ইনফরমেশন যুক্ত হলো। সো আপনার সেন্টেন্স হবে এমন যেন আপনার সেন্টেন্স পড়লেই সকল ইনফরমেশন একত্রিতভাবে পাওয়া যায়। আপনার সেন্টেন্স পড়ে যেন কার্যকর ইনফরমেশন সবগুলো খুঁজে পাওয়া যায়, তবেই আপনার এই প্যারাগ্রাফগুলো লেখা কি হবে? সার্থক হবে। এসেতে আপনি ভালো মার্কস পাবেন। আচ্ছা, এবার চলেন আমরা পরের পার্টে চলে যাই। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স বা এআই এর মতো উচ্চ দক্ষতা খাতে বাংলাদেশের মাত্র 2 থেকে 3% মানুষের অংশগ্রহণ করাই নির্দেশ করে যে বাংলাদেশ প্রযুক্তিগত দক্ষ জনশক্তির অভাবের কারণে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, যা বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে একটি বড় বাধা। কোনো সমস্যা নেই, আপনি এই জায়ের এখানে আগে থেমে যান। এটা একটা কনজাংশন, আপনি এখানে থেমে দুইটাকে ভাগ করে নেন। প্রথম ক্লোজের ভার্ব হচ্ছে তাল মিলিয়ে চলতে পারছে না। এখন আপনি প্রশ্ন করেন কে তাল মিলিয়ে চলতে পারতেছে না? উত্তর হচ্ছে বাংলাদেশ। এটা হলো আমার সাবজেক্ট। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্সটেনশন, বাড়তি অংশ। এটা একটা ক্লোজ, মাঝখানে একটা কনজাংশন আছে না যে, এরকম যতবার আপনি কনজাংশন পাবেন ততগুলো ক্লোজ সৃষ্টি হবে। তার মানে এই বাক্যের অংশ হচ্ছে 3টা। এখান থেকে শুরু করে যে এর আগ পর্যন্ত একটা,
জে এর পর থেকে শুরু করে এই জায়ের আগ পর্যন্ত একটা, আর যা থেকে শেষ পর্যন্ত একটা। তার মানে এখানে ক্লোজ আছে কয়টা? তিনটা। তাহলে আমরা মাঝখানের ক্লোজটা বুঝে গেলাম। প্রথম ক্লোজের ভার্বকে, প্রথম ক্লোজের ভার্ব হলো নির্দেশ করে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি কে নির্দেশ করে, উত্তর হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স বা এআই এর মতো উচ্চ দক্ষতা খাতে বাংলাদেশের মাত্র 2 থেকে 3% মানুষের অংশগ্রহণ। এই জিনিসটাই, এই জিনিসটাই নির্দেশ করে। আচ্ছা, তার মানে এই পুরো জিনিসটাই হলো বাক্যের কি সাবজেক্ট। যারা বুঝেন নাই আরেকবার বুঝেন। এখানে বলছে একটা জিনিস আছে সেটা নির্দেশ করে যে বাংলাদেশ পিছায় আছে। আমি যদি বলি কোন জিনিসটাই নির্দেশের কাজটা করতেছে, উত্তর হলো ওই যে মাত্র 2 থেকে 3% মানুষ অংশগ্রহণ করে। এই এত অল্প মানুষের অংশগ্রহণটাই নির্দেশ করে বাংলাদেশ পিছায় আছে, ঠিক কি না? তার মানে এই 2 থেকে 3% মানুষটাই হলো বাক্যের সাবজেক্ট। এখন যদি বলি কোন 2 থেকে 3% মানুষ, তখন বিস্তারিত বললে অর্থটা আসে এরকম: সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স বা এআই এর মতো যে খাতগুলো, এই খাতে বাংলাদেশে 2 থেকে 3% মানুষের অংশগ্রহণ করাটাই, এই জিনিসটাই নির্দেশ করে। তার মানে এই পুরোটাই হলো বাক্যের কি সাবজেক্ট। কথা কি? সাবজেক্ট সাইজে বড় হলে, সাবজেক্ট যদি দৈর্ঘ্যে বড় হয়, তাকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? যে কোনো কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে অনুবাদ করো। মনে রাখবেন, যে কোনো কিছু দৈর্ঘ্যে বড়, পেছন থেকে কি অনুবাদ করো। যা কিছু সাইজে বড়, পেছন থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্ট হলো অংশগ্রহণ করা, দা পার্টিসিপেশন। এবার এই যে র, র এর জন্য কি দিব? অব। কার অংশগ্রহণ? মাত্র 2 থেকে 3% মানুষ, অনলি 2-3% পিপল। এবার আসেন কোথায়? আচ্ছা, অব বাংলাদেশ, অব বাংলাদেশ, পেছন থেকে কিন্তু যাবো আমরা। এবার কোথায়? খাতে, এটা স্থানে, তাহলে আমি লিখবো ইন। আচ্ছা, কোন খাতে? এখানে কিন্তু বেশ কয়েকটা খাতের কথা বলছে, একটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, আগে লিখি যে কোন খাতে? উচ্চ দক্ষতা খাতে। আচ্ছা, ইন দা হাই স্কিল সেক্টরস। এবার বলছি কি মতো, মতো জন্য কি দিলাম? লাইক। এবার উদাহরণ দিচ্ছে কোন কোন খাত। প্রথমে যেহেতু বলছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে এটাকে আমরা আগে লিখলে ভালো হয়। তাহলে আমরা লিখবো লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট। আর কোথায়? আরেকটা হলো ডেটা সায়েন্স বা এআই। তাহলে আমি এখানে লিখে দিই অ্যান্ড ডেটা সায়েন্স অর এআই। এটা হলো আমার বাক্যের কি সাবজেক্ট। এবার ভার্ব কোনটা ভাই? ভার্ব হলো নির্দেশ করে, নির্দেশ করে। তাহলে আমি লিখতে পারি ইন্ডিকেট। আমি লিখবো ইন্ডিকেটস। কেন এস যুক্ত করলাম ভার্বের সাথে? ওকে, এই পুরোটাই তো সাবজেক্ট, তাই না? রাইট। একটা সাবজেক্ট যত বড় হোক না কেন, ভার্ব বসে প্রথম নাউন অনুসারে। কিন্তু এখানে যদি অনেকগুলো সাবজেক্ট থাকতো আগের বাক্যটার মতো, তখন ভার্ব প্লুরাল হতো। এখানে আমার প্রথম নাউনটাই হলো হেড ওয়ার্ড। প্রথম নাউনটাকে পার্টিসিপেশন। এই পার্টিসিপেশনটা সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইন্ডিকেটস নির্দেশ করে। এবার জের ইংলিশটা আমি কি লিখবো? জের ইংলিশটা হচ্ছে কি? দ্যাট, নির্দেশ করে যে। ওকে, এবার কি নির্দেশ করে আসেন। আচ্ছা, বাংলাদেশ, এই ক্লোজের মধ্যে আবার সাবজেক্টটাকে বাংলাদেশ দিলাম। এবার এখানে ভার্বকে, এখানে ভার্ব হলো তাল মিলিয়ে চলতে পারছে না। ভার্বটাও সাইজে বড়, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। আগে পারছে না আর ইংলিশ লিখবো ক্যান নট। বাংলাদেশ ক্যান নট, বাংলাদেশ পারছে না। এবার কি? তাল মিলিয়ে চলতে, তাহলে আমরা লিখবো কিপ পেস। তাল মিলিয়ে চলতে পারতেছে না, ভার্ব হয়ে গেল। এবার সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, এবার বাকি অংশটুকু এলো, এই যে এইটা বাকি অংশ, এটাকে আপনি পেছন দিক থেকে লিখবেন। পেছনের শব্দটা কি? সাথে। সাথের ইংলিশ কি? উইথ, সাথে। কার সাথে? চতুর্থ শিল্প বিপ্লব। দা, দা দিতে হবে, প্রতিটা শিল্প বিপ্লব একটা নির্দিষ্ট বিপ্লব। দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যাকে আমরা বলি FIR বলি আমরা কি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওকে, এটুকু লিখলাম।
এবার আসেন চতুর্থ শিল্প বিপ্লবের আগের শব্দটা কি? কারণে। কারণে। তাহলে আমরা লিখবো যে ফর অথবা বিকজ অফ, ফর দ্বারাও কারণ বোঝায়। আচ্ছা, বা ডিউ টু, কারণে। কিসের কারণে? অভাব, অভাব। আচ্ছা, দা শর্টেজ। আচ্ছা, রয়ের জন্য এবার অব, কিসের অভাব? প্রযুক্তিগত দক্ষ জনশক্তি। তাহলে আমি লিখবো আবারও সেই টেকনোলজিক্যালি, টেকনোলজিক্যালি স্কিলড ম্যান পাওয়ার, জনশক্তি। হয়ে গেল। এখন আরেকটা কনজাংশন আছে কি এখানে? যা। যা বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে একটি বড় বাধা। আচ্ছা, তাহলে ভাই এখানে ভার্ব কোনটা? দেখেন এই বাক্যে কিন্তু ভার্ব নাই। জি না, বাধা কোনো ভার্ব না। যদি বলতো বাধা দেয়া তাহলে ওটা ভার্ব হইতো। আসলে এখানে ভার্ব নাই। আপনাকে ধরে নিতে হবে এখানে বলা আছে যা হলো, যা হলো একটা বড় বাধা। তাহলে এখানে সাবজেক্ট কে? এই যাটাই সাবজেক্ট। কেমনে বুঝলাম? হলো যদি ভার্ব হয়, ভার্বের আগে যে থাকবে সেই সাবজেক্ট, এখানে যাটাই সাবজেক্ট। তো যায়ের ইংলিশ হুইসও হয়, দ্যাটও হয়। হুইস এবং দ্যাট দুটোই হয়। তবে আমরা যখন যাকে সাবজেক্ট হিসেবে কনসিডার করি, যাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে কনসিডার করি, তাহলে দ্যাট নেয়ার চেয়ে হুইস দেয়া বেটার। মানে হুইসকে সাবজেক্ট, দ্যাটকে অবজেক্ট হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন। তাহলে আমি লিখবো এখানে হুইস, যা। আমি জানি এটা শুনে অনেকের মাথায় আসবে যে কেন দ্যাট দিলে সমস্যা কি, হুইস যদি না দেই? তাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কেন দ্যাট দিবেন, ইজ দেয়ার এনি রিজন, আমি মোটামুটি নিশ্চিত তার কাছে কোনো কারণ নাই। সুতরাং যেটা বুঝাই এটা শেখার চেষ্টা করেন। এখন আমাকে বলবেন রেফারেন্স কোথায়? সাবজেক্ট যে হুইস, অবজেক্ট যে দ্যাট, এটা রেফারেন্স কোথায়? বিশাল আলোচনার বিষয়। মনে রাখবেন, ভাষাগত দক্ষতা শুধু রেফারেন্সের উপর বেস করে হবে না। একটা জিনিস নিয়ে কাজ করেন দীর্ঘদিন, বুঝবেন। আপনি আমাকে খুঁজে দেখান তো বাংলাদেশের এমন কোন একটা বই আছে যে বইয়ের মধ্যে হুইস আর দ্যাটের সুস্পষ্ট পার্থক্য দেওয়া আছে? পার্থক্য আছে আমি জানি, সুস্পষ্ট পার্থক্য যেটা পড়ে আপনি শিখবেন, হ্যাঁ এই কারণে হুইস আর এই কারণে দ্যাট। এমন একটা বই পেলে বইয়ের নাম আমাকে লিখে দিয়েন। বইয়ের লেখককে আমি একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানাই আসবো। মাথায় রাখবেন, যাহের ইংরেজি হুইস এবং দ্যাট দুটোই। পার্থক্য, যা শব্দটা যখন বাক্যে সাবজেক্টের পজিশনে বসে তখন হুইস, আর যখন যা শব্দটা বাক্যে অবজেক্টের পজিশনে বসে তখন হয় কি? দ্যাট। সো আমি এখানে লিখে দিলাম হুইস, যা। আচ্ছা, এবার হলোর জন্য আমি কি লিখবো? ইজ, হুইস ইজ, যা হলো। এবার ভার্বের পর অংশ, সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে না? এখন বাদ বাকি যা আছে এগুলো কোথায় বসবে বলেন তো? অন্তত ভার্বের পরে বসবে। সো আপনি পেছন দিক থেকে অনুবাদ করেন। একটা বড় বাধা। তাহলে আমি কি লিখবো? আ, আপনি লিখতে পারেন প্রাইম, লিখতে পারেন প্রিন্সিপাল, লিখতে পারেন বিগ, লিখতে পারেন বাধা। বাধার জন্য আমি লিখতে পারি যে অবস্ট্রাকল, অবস্ট্রাকল। এবার হয়ে গেল। আমি তো কি বলছিলাম যে সাবজেক্ট ভার্ব বাদে বাকিগুলো আপনি পেছন থেকে লিখবেন। একটা বড় বাধার ইংলিশ হয়েছে। এবার কি? তে। এই তে, ক্রিয়া শেষে তে থাকা মানে ইংলিশে টু হবে, টু। এবার কি? ত্বরান্বিত করতে। ত্বরান্বিত করা মানে কি? ইমপ্রুভ করা, অ্যাক্সিলারেট করা। টু অ্যাক্সিলারেট, ত্বরান্বিত করতে। কাকে ত্বরান্বিত করতে? বাংলাদেশের অর্থনীতিকে। দা ইকোনমি অফ বাংলাদেশ। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। The participation of only 2-3% people of Bangladesh in the high skill sectors like software development. আপনি যদি ইন বাংলাদেশটাকে আরো শেষে লিখেন, ডেভেলপমেন্টের পরে লিখেন, তাহলে আরো ভালো হয়। Indicates that Bangladesh can't keep pace with the fourth industrial revolution forward due to the shortage of technologically skilled manpower, which is a prime obstacle to accelerate the economy of Bangladesh. হয়ে গেল কিন্তু। হুম, অনুবাদটা হচ্ছে কি একটা আর্ট, এটা শিল্প। তো এই আর্টটা
যদি আপনি শিখতে চান, আপনাকে আর্টিস্ট হওয়ার চেষ্টা করতে হবে। না না না, গান গেয়ে নেচে আর্টিস্ট না, আপনাকে আর্টিস্ট হওয়ার চেষ্টা করতে হবে মন থেকে। শুধু গান গাইলেই শিল্পী না, নাচতে পারলেই শিল্পী না। যারা নিজের কাজটা গুছিয়ে করতে জানে তারাও শিল্পী। অর্থাৎ যাদের মধ্যে আর্ট আছে, যারা আর্টিস্টিক ওয়ে ফলো করে, তারাই আর্টিস্ট, তারাই শিল্পী। আপনারা লক্ষ্য করছেন আমি যখন এই সেন্টেন্সগুলো বোঝাচ্ছিলাম, আমার মধ্যে কিন্তু একটুও মানে ক্লান্তি বোধ হচ্ছিল না। বলতে পারেন যে আপনি পেমেন্ট নিছেন, সবার কাছে ক্লান্তি বোধ হবে কেন? হ্যাঁ, সেটা সত্যি। তার চেয়েও বড় সত্যি হলো, সবাই হতে পারে না, দু একজন হলেও ফিল করতে পারে, আমি এগুলো যখন শেখাই আমি এনজয় করি ব্যাপারটা। আমার মধ্যে আলাদা একটা এনার্জি চলে আসে, আল্লাহ দিয়ে দেয়। কারণ একটাই, এটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করে। সো আপনার এই জিনিসটা আসতে হবে যে আমি আগে রাইটিংটা শিখবো, অনুবাদটা শিখবো। একটা বাক্য দেখে একটু কঠিন মনে হলো, আপনি ছাড়িয়ে দিলেন, জীবনও হবে না। চেষ্টা করতে হবে, পসিবল, একদিনে সম্ভব না, চেষ্টা করতে হবে কিছুদিন। আমার ছেলের মতো করা যাবে না। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ও করে কি, ও হচ্ছে ওই রিসেন্ট কোডিং শিখতেছে, অ্যাপ ট্যাপ ওয়েবসাইট ইত্যাদি বানাবে, এগুলো শিখতেছে। ও তো করে কি হচ্ছে আপনার, ওর টিচার যা পড়ায় ওইটা দিয়েই সে ইনস্ট্যান্ট একটা কাজ শুরু করে দেয়। ওরে বলি যে না, এত দ্রুত না, আগে ধৈর্য নাও, এটা তুমি অ্যাপ্লাই করো, তারপর তোমার টিচারের গাইডলাইন যেদিন মনে হবে তুমি দক্ষ হইছো, তুমি এটার উপর কাজ করবা। ও ধৈর্য থাকে না, ফলে কি হয়, ভুল করে। So, আপনাদেরকে আগে ধৈর্য নিয়ে অনুশীলনগুলো করতে হবে, অনুশীলনে ভুল হোক, ফাইনাল কাজে যাওয়ার চিন্তা এখন করা যাবে না, ফাইনাল পরীক্ষার কথা এখন চিন্তা করা যাবে না, আগে অনুশীলন পর্ব শেষ করতে হবে, তাহলে সম্ভব। তো এই হচ্ছে বিষয়। আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে বলি, পারলে ছেলে মেয়েদেরকে ইংলিশের নলেজ ইমপ্রুভ করান, আইটি স্কিল ইমপ্রুভ করান। বর্তমান পৃথিবী এগুলো চায়। আমার ছেলেকে তো আমি বলেই দিছি, তুমি স্কুলের পরীক্ষা যদি ফেলও করো আমার খুব একটা আপত্তি নাই, বাট তুমি যেন ম্যাথ ইংলিশে 100-এ 100 পাও। তো মাসাল্লাহ পাচ্ছে, এবং আমার পরামর্শের বদৌলতে সে অন্যান্য সাবজেক্টে দেখি খারাপও করছে এবার পরীক্ষায়। খুব একটা রাগটাগ করি নাই, পড়তেছে পড়ুক, কি করব, পৃথিবীর ডিমান্ড এখন যা, সে অনুযায়ী। আপনি জানেন, আপনারা হয়তো জানেন, ক্লাস 2-3-র বাচ্চারা স্পোকেন ইংলিশে দক্ষ। আরে হ্যাঁ, আমার ব্যাচে ক্লাস 4-এ পড়ে যে ছেলেমেয়েরা ফ্লুয়েন্টলি বলতেছে, ও শিখছে আমার কাছে ক্লাস করে। কিভাবে সম্ভব? ও লেগেছিল। তাহলে ভাবেন, বর্তমান যদি এটা ক্লাস 4-5-এর বাচ্চারা ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারে, একটা ভাষা, জাস্ট একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে নিল, সেখানে আমার মতো, আপনার মতো যারা সিনিয়র আছি, তারা যদি বাংলার পাশাপাশি অন্তত আরেকটা ভাষা শিখতে না পারি, এটা খুব একটা কেলেঙ্কারি হয়ে যায়। এটা দরকার। আইটি আর ইংলিশ এই দুইটা স্কিল বাধ্যতামূলক, সাথে ম্যাথের স্কিল লাগবে। আপনি ম্যাথের স্কিল না হলে আইটির গভীরে ঢুকতে পারবেন না, পারবেন না, লাগবে আপনার। তো আমার ছেলেকে আমি বলি তোমার জীবনের লক্ষ্য কি, তুমি কি হবা? ও দেখি ডক্টর টক্টর এগুলো হওয়ার কথা বলে না, ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলে না। আমি বলি তোমার জীবন তো একটা লক্ষ্য থাকতে হবে কি? ও বলে যে পড়ি, চলতে থাকি, যেদিকে আমার মনে হবে যে এখানে আমি কাজ করলে ভালো করব সেদিকেই যাব, আগে ভাগে বলে লাভ কি? ওর ম্যাচুরিটি দেখে মাঝে মাঝে আমার মাথা নষ্ট হয়ে যায়। আহ অবশ্যই এভাবে পরীক্ষা অনুশীলন করেই পরীক্ষার খাতায় উত্তর লিখতে পারবেন, লেখার জন্য ভালো মার্কস পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এর জন্য এখন কি করতে হবে, আপনাকে হোমওয়ার্ক করতে হবে। এবার দেখেন, আমি একটা সিমিলার প্যারাগ্রাফ দিয়েছি। বাংলাদেশে প্রযুক্তি শিক্ষায় নামমাত্র বিনিয়োগ, প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহে দক্ষ প্রশিক্ষকের অভাব, প্রযুক্তি শিক্ষায় ডিগ্রি অর্জনকারী তরুণদের জন্য ভালো কর্মের অভাব, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার মতো অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগের অভাব, নিয়মকানুন ও নীতির অভাব, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো শিল্পের মধ্যে সংযোগের অভাব ও নামমাত্র হাইটেক পার্কগুলোর উদাসীনতা হলো বাংলাদেশের
প্রযুক্তিগত পিছিয়ে থাকার প্রধান কারণ? এই হলো শব্দটা ভার্ব, বুঝলেন? ওটা হলো ভার্ব। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। এখানে হলোর ইংলিশ হবে আর, সাবজেক্ট ভার্ব, আর এটা হলো ভার্বের পরের অংশ। দেখা মনে হয় যেন জায়ান্ট সেন্টেন্স, আরো যেন কি, আসলে কিছুই নাই এখানে। আপনি আগে এই ফ্রেজটার অনুবাদ করবেন, তারপর এইটা ধারাবাহিকভাবে, তারপর এইটা, এভাবে সবগুলো ফ্রেজ নেবেন। এটা হলো বাক্যের সাবজেক্ট। তারপর এখানে হলোর পরিবর্তে লিখবেন আর, কারণ অনেকগুলো সাবজেক্ট। এবার এটা কমপ্লিমেন্ট। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমরা অবশ্যই পিডিএফ শিট দিব। একজন তো পাগল করে দিচ্ছে ফিউচার টেন্সটা একটু। একটু কেন, পুরোটাই পড়াবো ভাই। যেটা বোঝাই একটু বোঝেন না একটু। আপনি গত ক্লাসের হোমওয়ার্ক দেননি কিন্তু। তাহলে এটা একটা হোমওয়ার্ক, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ? আচ্ছা, আমি পিডিএফ দিয়ে দেবো, স্ক্রিনশট নেবেন কেন? এবার এইটুকু অনুবাদ করবেন, ছোট ছোট কারণ, এটা একটা অনুবাদ করবেন। আচ্ছা, এরপরে আসেন, এটা হলো কনক্লুশন, শেষের দিকে। এটা একটা, এই তিনটা পার্ট আপনারা নিজেরা অনুবাদ করে জমা দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আমি কি করব, আমি পুরোটার হচ্ছে যে ইংলিশ লিখে আপনাদেরকে দিয়ে দিব। ফলে কি হবে? ফলে যেটা হবে, আমার পক্ষ থেকে একটা এসের কমপ্লিট এসে পাবেন, অনুবাদও পাবেন। আপনারা নিজেরাও চেষ্টা করবেন, সেটা আমি দেখব। উভয়ের মধ্যে নলেজ শেয়ারিং হবে, এটাই দরকার। সো এই হোমওয়ার্কটা করেন। আচ্ছা, আর আর হচ্ছে এটা আমি পিডিএফ শিট দিয়ে দিচ্ছি, এবং আজকের ক্লাসে আমি যা যা লিখছি সেটাও থাকবে পিডিএফ এ। বাট এর জন্য একটু টাইম দিতে হবে, কেমন? আজকের ক্লাসে আমি যা যা লিখছি ইংরেজি বাক্যগুলো, সেগুলো শিটে থাকবে দেয়া। সো এটা আপনারা পেয়ে যাবেন। আর এই হোমওয়ার্কটুকু আপনারা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। তো এই হচ্ছে, আমরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখবো। এই হোমওয়ার্কগুলো করেন, কারণ ক্লাস লং করলে আরো হোমওয়ার্কের পরিমাণ বেড়ে যাবে। আর আমরা আগামী ক্লাসে টেন্সের বাকি অংশ থেকে শুরু করে আর যা আছে আমরা এগুলো শিখবো। উম, মানিক, আপনার অনুবাদটা অনেক ধন্যবাদ, অনেক সুন্দর। আপনার রিকোয়েস্টটা রাখতে পারতেছি না বলে দুঃখিত। ওকে, ওকে। আচ্ছা, তাহলে এই হোমওয়ার্কটা আপনারা করেন। কথা হবে আবার আগামী ক্লাসে, ইনশাল্লাহ ক্লাসগুলো হবে। পিডিএফ কিভাবে পাবেন? পিডিএফ পাবেন ভর্তির সময়, এগুলো আপনাদেরকে বলে দিছে। পিডিএফ পাবেন ফেসবুক সিক্রেট গ্রুপে। ফেসবুক সিক্রেট গ্রুপে গেলে পিডিএফ পাবেন। ফেসবুক সিক্রেট গ্রুপে পিডিএফ পাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে যে গ্রুপে যুক্ত আছেন ওখানে আপনারা দেখবেন একটা ফাইল নামে অপশন আছে, হ্যাঁ? ফাইল, তার সামনে আছে ফিচার্ড, এগুলো লেখা আছে। ফিচার্ড অপশনে গেলে সবগুলো ক্লাস তালিকাবদ্ধভাবে পাবেন। আর ফাইলে গেলে পিডিএফ শিট পাবেন। কখন পাবেন? আমরা দেওয়ার পর। যেমন আমি এখন ক্লাস শেষ করলাম, আপনি যদি এখনই ফাইলে যান কিছুই পাবেন না। এখন থেকে শুরু করে অন্তত 2 ঘন্টা পর ফাইলে গিয়ে আপনি পিডিএফ পাবেন, কারণ আমাদের এটা রেডি করতে টাইম লাগে। এই যে আমি ইংলিশগুলো লিখলাম, আপনার কি মনে হয় ইংলিশগুলো আমার আগে থেকে মুখস্থ করা সম্ভব? জীবন শেষ হয়ে যাবে। আমার তো যা মাথায় আসে আমি তাই লিখি। এটা দেখে দেখে আমার অপারেটর কি করে, টাইপ করে, টাইপ করে আবার নির্ভুল করতে হয়, চেক করতে হয়। কারণ আপনাদের মধ্যে অনেকেই থাকে যাদের কাজই হলো, তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে ভুল খোঁজা। সো আমরা নির্ভুল চেক করে তারপরে আমরা দিয়ে দিই ভাই। আচ্ছা, আচ্ছা। আপনারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন, বুঝতে পারছি। স্ক্রিনশট নিতে চাইলে ওকে, নেন। যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন তারা হলো স্ক্রিনশট নিয়ে নেন, এই যে, এটা একটা অংশ নিয়ে নেন। এরপরে এর আগে ছিল একটা, এর আগে ছিল একটা। ওকে, ও থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন।
আজ এ পর্যন্ত, কথা হবে আবারও আগামী ক্লাসে। ক্লাস হবে শুক্র শনি সোমবার রাত 10টায়, শুক্র শনি সোমবার রাত 10টায়, শুক্র শনি সোমবার রাত 10টায়, শুক্র শনি